ফ্রান্সের সেন্ট বার্থেলেমিউ দিবসের গণহত্যা বিশ্ব ইতিহাসে একটি কালো অধ্যায়। অনেকেই নিশ্চয়ই ভাবছেন গণহত্যার সাথে সেন্ট বার্থেলেমিউর কোনো সম্পর্ক রয়েছে কিনা। না, ওনার সাথে এই জঘন্য ঘটনার কোনো সম্পর্কই নেই। অগাস্টের ২৪ তারিখ ফ্রান্স সহ অনেকগুলো ইউরোপীয় দেশে এই দিবসটি পালিত হতো, তবে এখন হয় কিনা আমি জানি না। ষোড়শ শতাব্দীর ইউরোপে মানুষ সাধারণত ধর্মীয় উৎসবের দিনগুলো দিয়ে বড় বড় ঘটনাগুলো মনে রাখত। গির্জার উৎসবের দিনগুলো ক্যালেন্ডার তারিখের চেয়ে মনে রাখা যেহেতু সহজ ছিল, তাই ২৪শে আগস্ট ১৫৭২ সালের গণহত্যা বলার পরিবর্তে এটিকে সেন্ট বার্থেলেমিও দিবসের গণহত্যা হিসেবে উল্লিখিত হয়। তাহলে কেন এই নাম জানতে হলে আমাদের চলে যেতে হবে অনেক পেছনে। সেন্ট বার্থেলেমিও দিবসের গণহত্যা সংগঠিত হয়েছিল যখন ফ্রান্স ধর্মের কারণে দুই ভাগে বিভক্ত ছিল। ১৫৭২ সালের বহু আগে ক্যাথলিক এবং প্রোটেস্টান্টদের মধ্যে ঘন ঘন সংঘর্ষে দেশটি ভেঙে পড়েছিল। দুই গোষ্ঠী একে অপরকে চরমভাবে অবিশ্বাস করত। দুই পক্ষই ভাবত অন্য পক্ষ বুঝি তাদেরকে নিশ্চিহ্ন করতে চায়। ১৫৭০ সালে সেন্ট জার্মেন চুক্তি আন্ডারে ক্যাথলিক এবং প্রোটেস্টান্টদের মধ্যে ৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে। তবে শান্তি কিন্তু অনিশ্চিত ছিল, কেননা ক্যাথলিকরা এটি একদমই মেনে নিতে চায়নি। অন্যদিকে প্রোটেস্ট্যান্ট নেতা অ্যাডমিরাল গ্যাসপাখ ডি কলিনিকে রাজার কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। রাজদরবারে প্রোটেস্ট্যান্টদের ফিরে আসায় কট্টর ক্যাথলিকরা খুবই রেগে গিয়েছিল। রাজমাতা ক্যাথারিন দে মেদিচি এবং তার পুত্র নবম চার্লস বাস্তবতার খাতিরে শান্তি চুক্তি করেন এবং কলিনিকে সমর্থন করেন, তবে তা দেশের আর্থিক অসুবিধার কথা ভেবে, কেননা ধনী শহরগুলো প্রোটেস্ট্যান্টদের দখলে ছিল। দুই ধর্মীয় দলের মধ্যে শান্তি স্থাপনের জন্য ক্যাথরিন ঠিক করেন মেয়ে মার্গারেটকে নাভারের প্রোটেস্ট্যান্ট রাজা হেনরির সাথে বিয়ে দেবার। এই রাজকীয় বিয়ে ১৫৭২ সালের ১৮ই আগস্ট অনুষ্ঠিত হয়েছিল। কট্টর ক্যাথলিক বা পোপ তা মেনে নেননি। পরিস্থিতি আরও জটিল হয় ফসল কম হওয়ায়, সে সময় কর বৃদ্ধি পাওয়ায়, খাদ্যের বাড়তি দাম এবং রাজকীয় বিয়ে উপলক্ষে যে ভোগবিলাসের প্রদর্শনী হয় তা সাধারণ মানুষদের খেপিয়ে তোলে। বিয়ের কয়েকদিন পরে প্রোটেস্ট্যান্ট নেতা গ্যাসপাখ দি কলিনিকে হত্যার চেষ্টা করা হয়। তিনি আক্রমণ থেকে বেঁচে যান, কিন্তু পরিস্থিতি অনেকটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। প্রোটেস্ট্যান্ট সমর্থকরা ন্যায় বিচার দাবি করতে থাকে। রাজকীয় আদালত আশঙ্কা করে যে প্রতিশোধ নেওয়া হবে এর, এবং প্যারিসে একটা বিদ্রোহ দেখা দেবে। কলিনির হত্যার চেষ্টার ফলে যে সংকট তৈরি হয় তা দ্রুত চলে যাচ্ছিল গণহত্যার দিকে। অ্যাডমিরাল দি কলিনি ছিলেন খুবই সম্মানিত প্রোটেস্ট্যান্ট নেতা এবং রাজার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যদিও রাজার মা তাকে একদমই অবিশ্বাস করতেন। প্রোটেস্ট্যান্টদের কাছ থেকে প্রতিশোধের বিপদ সম্পর্কে সচেতন রাজা এবং তার সভাসদরা কলিনিকে দেখতে যান এবং তাকে প্রতিশ্রুতিও দেন যে অপরাধীদের শাস্তি দেয়া হবে। কলিনির শ্যালক প্যারিসের ঠিক বাইরে ওই সময় ৪,০০০ সৈন্যের একটি শক্তিশালী দল নিয়ে ক্যাম্প স্থাপন করেন। যদিও তারা আক্রমণ করবেন কিনা সেটার কোনো প্রমাণ ছিল না, তারপরও শহরের ক্যাথলিকরা আশঙ্কা করেছিলেন যে তারা বুঝি শহরের জনগণের উপর প্রতিশোধ নিতে আসছে। সেই সন্ধ্যায় ক্যাথরিন তার ইতালীয় উপদেষ্টাদের সাথে একটি বৈঠক করেন। ২৩শে আগস্ট সন্ধ্যায় ক্যাথরিন সংকট নিয়ে আলোচনা করার জন্য রাজার সাথে দেখাও করেন। যদিও বৈঠকের কোনো বিবরণ আমরা পাই না, তারপরও জানা যায় যে নবম চার্লস এবং তার মা প্রোটেস্ট্যান্ট নেতাদের নির্মূল করার একটা সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সিদ্ধান্তের কিছুক্ষণ পরে প্যারিসের পৌর কর্তৃপক্ষকে তলব করা হয়। প্রোটেস্ট্যান্ট বিদ্রোহের যে কোনো প্রচেষ্টা প্রতিরোধ করবার জন্য তাদেরকে শহরের দরজা বন্ধ করে দেয়া এবং নাগরিকদের অস্ত্র সরবরাহের নির্দেশ দেওয়া হয়। রাজার অধীনে সুইস ভাড়াটে সৈন্যদেরকে প্রোটেস্ট্যান্টদের একটি তালিকা ধরে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়। ঠিক কোন মুহূর্তে হত্যাকাণ্ড শুরু হয় সেটা আজ আর সঠিক জানা যায় না, তবে সম্ভবত লুভরের কাছে গির্জার ঘণ্টা বাজিয়ে কোনো একটি সংকেত দেয়া হয়। সুইস ভাড়াটে সৈন্যরা লুভ দুর্গ থেকে প্রোটেস্ট্যান্ট অভিজাতদের হিঁচড়ে বের করে আনে এবং তাদেরকে পথের উপরেই হত্যা করে। সেই রাতে ডিউক অফ গিজ হেনরির নেতৃত্বে একটি দল অ্যাডমিরাল কলিনিকে তার বিছানা থেকে টেনে উঠিয়ে হত্যা করে এবং তার মৃতদেহ জানালা দিয়ে ছুঁড়ে ফেলে।
শুধু কি রাজপৌরুষেরা, সাধারণ মানুষও শহর জুড়ে প্রোটেস্ট্যান্টদের হত্যা করতে শুরু করে, যার মধ্যে মহিলা এবং শিশুরাও ছিল। প্রোটেস্ট্যান্টরা যাতে বাড়ি থেকে পালাতে না পারে, সেজন্য রাস্তাঘাট শিকল দিয়ে বন্ধ করে দেয়া হয়। ঠেলাগাড়িতে মৃতদেহ উঠিয়ে সেইন নদীতে ফেলে দেয়া হয়। এই নারকীয় ঘটনা থামাতে রাজার প্রচেষ্টা সত্ত্বেও প্যারিসে ৩ দিন ধরে গণহত্যা চলে। সমগ্র ফ্রান্সে চলতে থাকে প্রোটেস্ট্যান্টদের হত্যা, ধর্ষণ আর লুটতরাজের মহোৎসব। অসহায় নারী পুরুষের চিৎকারে বাতাস ভারী হয়ে যায়। রাজপথ নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত হয়। নাভারের হেনরি ক্যাথলিক হওয়ার প্রতিশ্রুতি দেয়ায় বেঁচে যান। স্যার ফ্রান্সিস ওয়ালসিংহাম তখন ইংল্যান্ডের দূত হিসাবে ফ্রান্সে উপদেশ ছিলেন। ইংল্যান্ডের দূতাবাসে আশ্রয় দিয়ে প্রোটেস্ট্যান্টদের প্রাণও বাঁচান। পরে রানী প্রথম এলিজাবেথের কাছে ঘটনাবলীর যে বর্ণনা দেন, তা থেকে রানী ক্যাথলিকদের উপর চরম বিদ্বেষ পরায়ণ হয়ে পড়েন। ২৬শে অগাস্ট রাজা এবং আদালত প্যারিস পার্লামেন্টে গিয়ে ঘটনাবলীর একটা আনুষ্ঠানিক বিবরণ দেন। রাজা নিজেই সংসদে ঘোষণা করেন যে রাজ পরিবারের বিরুদ্ধে প্রোটেস্ট্যান্টদের ষড়যন্ত্র ব্যর্থ করতেই তিনি এই গণহত্যার নির্দেশ দিয়েছেন। এদিকে যখন এই ঘটনার জন্য শোভাযাত্রা বের করে জয়ন্তী উদযাপন করা হচ্ছিল, তখন শহরের অন্য অংশে হত্যাকাণ্ড চলছিল। অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত মোট ১২টি শহরে এই ধরনের গণহত্যা সংগঠিত হয়। ২০ থেকে ৩০ হাজার মানুষ প্রাণ হারান। সংখ্যার হিসাবে কম মনে হলেও মনে রাখতে হবে, তখন ফ্রান্সের জনসংখ্যাও ছিল কম। শুধু মৃতের সংখ্যার কারণেই নয়, বরং বিপুল পরিমাণ প্রোটেস্ট্যান্টদের দেশত্যাগের ফলে ফ্রান্স একটা বড় ধাক্কা খায়। অনেক প্রোটেস্ট্যান্ট কারিগর, বুদ্ধিজীবী তারা ইংল্যান্ড, নেদারল্যান্ড এবং জার্মানিতে পালিয়ে যান, যার দীর্ঘমেয়াদী প্রভাবে ফরাসি অর্থনীতিতে পড়ে। প্রশ্ন উঠতে পারে, কি হয়েছিল এই হত্যাযজ্ঞের মূল হোতাদের পরে? রাজা নবম হেনরি ভুগেছেন অপরাধবোধ আর মানসিক অশান্তিতে। জানা যায় দুঃস্বপ্ন দেখতেন। ঘটনার ২ বছরের মধ্যে মাত্র ২৩ বছর বয়সে ১৫৭৪ সালে তিনি মারা যান। অন্যদিকে তার মা ক্যাথেরিন দে মেদিচি দিব্যি ছিলেন। তার মধ্যে অনুতাপের কোনো লেশমাত্র ছিল না। সারাক্ষণই দুই অংশের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন। যুদ্ধ, প্যারিসে বিদ্রোহ ইত্যাদির ফলে ফ্রান্স সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এসবের মধ্যে ক্লান্ত পরিশ্রান্ত ক্যাথেরিন দে মেদিচি ১৫৮৯ সালে মারা যান। মার্গারেট দ্য ভালোয়া এবং নাভারের রাজা হেনরির যে বিয়েটা হয়েছিল, তা ১৫৯৯ সালে বাতিল ঘোষিত হয়। রাজা পরে বিয়ে করেছিলেন, তবে মার্গারিতের আর বিয়ে করা হয়নি। ১৫৮০ সালের দিকে ফ্রান্সে ৩ জন হেনরি যুদ্ধে লিপ্ত হয়। একজন হেনরি তৃতীয়, যিনি ফ্রান্সের রাজা। দ্বিতীয়জন হেনরি অব নাভার, যিনি প্রোটেস্ট্যান্ট নেতা, এবং ডিউক অফ গিজ হেনরি, যিনি ক্যাথলিক নেতা। এই ৩ জনের মধ্যে ফ্রান্স তখন ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল। একে একে তৃতীয় হেনরি এবং ডিউক অফ গিজ মারা যান। বাকি থাকে নাভারের রাজা হেনরি। যেহেতু তৃতীয় হেনরির কোনো পুত্র সন্তান নেই বা জীবিত কোনো ভাই নেই, ভালোয়া রাজবংশ নিশ্চিহ্ন হয়ে যায়। নিকটতম সম্পর্কের যিনি আছেন, তিনি নাভারের রাজা হেনরি। হেনরি বোরবন বংশজাত। ভালোয়া রাজবংশের পরেই তাদের স্থান। ভেবে দেখুন, যিনি প্রোটেস্ট্যান্ট হবার জন্য হত্যার শিকার হয়েছিলেন প্রায়, তিনি আজ ফ্রান্সের রাজা। তিনি ধর্মান্তরিত হয়েছিলেন কিছু সময়ের জন্য, পরে আবার নিজের ধর্মে ফিরেও গেছিলেন। ১৫৯৪ সালে চতুর্থ হেনরি হিসাবে তিনি ফ্রান্সের সিংহাসনে বসেন। ফ্রান্সের জনগণও তাকে মেনে নেয়। আসলে জনগণ দিনের পর দিন গৃহযুদ্ধে ক্লান্ত হয়ে গিয়েছিল। স্পেন ফ্রান্সের রাজনীতিতে হস্তক্ষেপ করছিল। ক্যাথলিক লীগের তখন আশঙ্কা হয় যে ফ্রান্স স্পেনের পুতুল রাষ্ট্রে পরিণত হবে। তখন তাদের মনে হয় যে একটা বৈধ ফরাসি প্রোটেস্ট্যান্ট রাজাও ভালো, বিদেশি শক্তির কাছে পদানত হবার চাইতে। তো এই ছিল আমাদের ইতিহাসের পাতা থেকে একটা ছোট্ট সময়ের কথা। এমন ঘটনা মানব ইতিহাসে বারবার ঘটেছে, কিন্তু সাধারণ মানুষ আবার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু দেখুন, সাধারণ মানুষই সুবিধাবাদীদের হাতের পুতুল হয়, আবার তারাই ভোগে। আপনাদের কি মনে হয়? আমাদের কি লিখে জানান মন্তব্যে।